কি ব্যাপার বৌমা, আমি তোমাকে সকাল 8টার সময় ঘুম থেকে উঠতে বলেছিলাম, কারণ 9টার মধ্যেই আমরা ব্রেকফাস্ট করব, আর এখন 9টা বেজে গেছে, তুমি এখন ঘুম থেকে উঠেছো? মা, কালকে রাতে আমার ঘরে অনেক মশা ঢুকেছিল, আর মশার তেল যেহেতু শেষ হয়ে গেছে তাই সারা রাত আমাকে মশার কামড় খেতে হয়েছে, সেই জন্য আমার সকালে ঘুম ভাঙেনি। আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। তুমি 8টার বদলে 1 ঘন্টা দেরি করে 9টায় ঘুম থেকে উঠেছো, তাই আজকে সকালবেলা তুমি সবার জন্য 9টা করে বাড়তি রুটি বানাবে। হিটলার শাশুড়ি মায়ের কথা শুনি বৌমা একেবারে অবাক হয়ে যায়, কারণ সে তার শাশুড়ি মা, স্বামী এবং এক ননদের সঙ্গে বসবাস করে, আর তাদের 3 জনের জন্য আলাদা 9টা করে রুটি তৈরি করা মানে বাড়তি 27টা রুটি তৈরি করা। আর এ কথা ভেবেই দীপশিখা ভীষণই ভয় পেয়ে যায়। কিন্তু শাশুড়ি মা যখন একবার আদেশ দিয়ে ফেলে তখন দীপশিখার কোনো কথা বলার মতো সাহস থাকে না, তাই সে চুপচাপ রান্নাঘরে গিয়ে বেশি বেশি রুটি বানাতে শুরু করে দেয়। আর এমন সময়, বৌদি, আমি তোমাকে বলেছিলাম তো আজকে আমার জিওগ্রাফি প্রজেক্ট সাবমিশনের ডেট আছে, আর তোমাকে কিন্তু আজকে হেল্প করতে হবে, কিন্তু তুমি সেটা ভুলে গেলে। আমি ভুলে যাইনি রাত্রি, দেখছো তো আমি রান্না বান্না করতে ব্যস্ত আছি, তাই এখন আমি তোমাকে কি করে হেল্প করব বলো? ঠিক আছে, তুমি আমাকে হেল্প করবে না তো তাহলে আমি প্রজেক্ট সাবমিশনও করতে পারবো না। আমি যদি পরীক্ষায় ফেল করি তার দোষ কিন্তু তোমার হবে, আর তুমি ভালো করেই জানো মা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে কিন্তু খুব রেগে যাবে। হিটলার ননদের এরকম রাগি রাগি কথা শুনে বৌমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, তাই সে কোনো মতে তাড়াতাড়ি করে রুটি তৈরি করে সবাইকে জলখাবার খেতে দেয়, আর সোজা ননদের ঘরে গিয়ে তার প্রজেক্ট তৈরি করতে বসে পড়ে। কিন্তু সেই প্রজেক্ট তৈরি করার সময় ভুল করে দীপশিখার হাত লেগে জলের বোতল থেকে জল প্রজেক্টের উপর পড়ে যায়। একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না? তোমাকে কতবার বলেছি যে জলের বোতলটা খাটের ধারে রাখবে না, কিন্তু তুমি তবুও আমার কথা শুনবে না। দেখলে তো প্রজেক্টে কেমন নষ্ট হয়ে গেল। আমি তো জলের বোতলটা সরিয়েই রেখেছিলাম, কিন্তু তুমিই তো বললে জল খাবে, তাই আমি জলের বোতলটা নিয়ে এসেছি, আর এখন জল পড়লো বলে আমার নামে দোষ দিচ্ছ? তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখে মুখে তর্ক করছো? তুমি আবার আমার ভূগোলের প্রজেক্ট নতুন করে দেবে, তা না হলে তোমাকে আজকে রাত্রিবেলা আমি ঘুমাতেই দেব না। দীপশিখা যেহেতু একটু ভীতু প্রকৃতির মেয়ে, তাই সে এরকম হিটলার শ্বশুরবাড়ির ধমকানিতে ভীষণই ভয় পেয়ে যায়, তাই সে সারা রাত জেগে নতুন করে তার ননদের প্রজেক্ট তৈরি করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন শ্বশুরবাড়ির নিয়মে বৌমা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। আর একদিন যখন দুপুরবেলা বৌমা ভাত খেতে বসে তখন, বৌমা, তুমি একা মানুষ এতটা ভাত খেয়ে নেবে? তোমাকে কতবার বলেছি যে তুমি বাটিতে মেপে 1 বাটি ভাত খাবে, কিন্তু তুমি কোনোদিনও আমার কথা শোনো না। তুমি যদি এত বেশি ভাত খাও তাহলে এরপর কিন্তু তোমার বেশি ঘুম পেয়ে যাবে, আর তুমি বাড়ির কোনো কাজ ঠিক করে করতে পারবে না। মা, খিদে পেটে ওরকম 1 বাটি বা 1 কাপ ভাত খাওয়া যায় বলুন তো? আমি যদি দুপুরবেলা ভালো করে ভাত না খাই তাহলে আমি এমনিতেই কাজ করতে পারবো না। আমি যখন বলেছি তুমি এত বেশি বেশি ভাত খেতে পারবে না, তার মানে তুমি পারবে না। আমি তোমাকে ভাত মেপে দিচ্ছি, দাঁড়াও। এই বলে শাশুড়ি মা দীপশিখার জন্য 1 কাপ ভাত মেপে পরিবেশন করে দেয়, আর সে ইচ্ছা করে বৌমার সামনে বসে পড়ে যাতে দীপশিখা বেশি বেশি ভাত খেতে না পারে। ফলে দীপশিখা শাশুড়ি মায়ের ভয়ে সামান্য পরিমাণ ভাতই খেয়ে নেয়, আর তার খাওয়া হয়ে গেলে সে যখন একটু আরাম করতে যাবে তখনই তার শাশুড়ি মা আবার বৌমার দিকে তাকিয়ে চোখ রাঙাতে শুরু করে। বৌমা, রান্নাঘরে 1 বেসিন বাসন পড়ে আছে, ওগুলো কে ধোবে? হ্যাঁ, যাও সবকটা বাসন পরিষ্কার করে ধুয়ে রাখো, আর হ্যাঁ, তারপর আমার ঘর আর আমার মেয়ের ঘর মুছে ঝেড়ে পরিষ্কার করে দেবে। মা, আজকে বিকালবেলা তো পুষ্পা দিদি কাজ করতে আসবে, সুতরাং এই কাজগুলো তো ওই করে, আমি বরঞ্চ একটু আরাম করি। না, কোনো দিদি আসবে না, কারণ আমি ওকে ছাড়িয়ে দিয়েছি। ও কাজকর্ম কম করে আর কথা বেশি বলে, আর ওরকম লোকজনকে আমি একদম পছন্দ করি না। আজ থেকে বাড়ির সব কাজ তুমি করবে। রঞ্জনা দেবীর এমন কথা শুনে দীপশিখা খুবই অবাক হয়, আর এভাবে সেদিন দীপশিখা একটুও বিশ্রাম করতে পারে না। সে রান্নাঘরে গিয়ে সব বাসন ধুয়ে রেখে দেয় আর ঘরবাড়ি পরিষ্কার করতে শুরু করে। এভাবেই কাজ করতে করতে সারাটা দিন কেটে যায়। আর এমন সময় বিকি যখন রাত্রিবেলা অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন, আমার গরম গরম চা কোথায় দীপশিখা? আমি তো তোমায় বলেছিলাম যে বাড়িতে ঢোকার আগেই আমি গাড়িতে হর্ন দেবো, আর তুমি সেই শব্দ শুনে আমার জন্য চা করে নিয়ে চলে আসবে, যাতে আমাকে অপেক্ষা করতে না হয়। আর আজকেও তুমি সময় মতো আমাকে গরম চা দিতে পারলে না। আমি তোমার জন্য চা করতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে দুধ শেষ হয়ে গেছে, তাই জন্য লিকার চা করেছি। তুমি যদি লিকার চা খেতে চাও আমি এখনই তোমাকে দিতে পারি।
তুমি তো জানো আমি লিকার চা খেতে পছন্দ করি না, আর দুধ যখন শেষ হয়ে গেছে তাহলে আবার বাজারে গিয়ে দুধ নিয়ে এলে না কেন? তুমি যেহেতু আমাকে সময় মতো চা দিতে পারোনি, তাই তুমি আগামী 7 দিন সকালবেলায় চা খাবে না বলে দিলাম। আর 7 দিন চা না খেলেই তবেই তুমি বুঝতে পারবে যে চা না খাওয়ার মর্মটা কি। বিকির কথা শুনে তার বউয়ের মনে মনে খুবই খারাপ লাগে, কারণ বিকি তার বউকে বুঝতে পারে না। পুরো পরিবার একদমই হিটলার মানসিকতার মানুষ, আর যাদের সঙ্গে পেরে ওঠা নতুন বৌমার পক্ষে সত্যিই মুশকিল হয়ে ওঠে। আর সেদিনের পর থেকে প্রত্যেকদিন সকালবেলা দীপশিখা আর চা খেতে পারে না, তাই সে সারাদিন হাই তুলতে তুলতে কোনো মতে বাড়ির কাজ করে। আর এভাবেই দেখতে দেখতে হিটলার পরিবারে তার বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন দীপশিখা বাজারে যায়, তখন তার পুরানো বান্ধবী নন্দিনীর সঙ্গে দেখা হয়। কিরে, কেমন আছিস? বিয়ের পর তোর তো পাত্তাই নেই, তুই একটা আমাকে ফোন পর্যন্ত করিস না বল। আর বলিস না, বিয়ের পর আমার শ্বশুরবাড়ির চাপে আমি এত ব্যস্ত হয়ে গেছি যে আমি ফোন পর্যন্ত ব্যবহার করতে পারি না। আর আমার ফোন সবসময় শাশুড়ি মায়ের কাছে থাকে, শাশুড়ি মায়ের অনুমতি ছাড়া আমার কাউকে ফোন করার ক্ষমতা নেই রে। দীপশিখার কথা শুনি তার ছোটবেলার বান্ধবী একেবারে অবাক হয়ে ওঠে। আর কিছুক্ষণের মধ্যেই দুজনে এক জায়গায় বসে গল্প করতে শুরু করে দেয়। কিন্তু দীপশিখা বারে বারে হাতের ঘড়ির দিকে দেখতে থাকে, কারণ তার শাশুড়ি মা তাকে বাজার করার সময় বেঁধে দেয়। আর নন্দিনী যেহেতু দীপশিখাকে কিছুতেই ছাড়তে চায় না, তাই শাশুড়ি মায়ের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যায়, যা দেখে দীপশিখা ভয়ের চোটে ভীষণই ঘামতে শুরু করে। নন্দিনী, এবার আমি আসি, সুযোগ পেলে আমি তোকে ঠিক ফোন করব, কারণ আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে রে, বাড়িতে গিয়ে আমাকে খুব বকা খেতে হবে। তুই সংসার করছিস নাকি জেলখানায় বন্দি আছিস রে? এরকম করে সময় মেপে বাড়ি থেকে বেরোনো যায়? তুই বলছিস তোর ফোন তোর শাশুড়ি মায়ের কাছে থাকে, এরকম আবার কি কথা? আমি বাবা কখনোই এরকম পরিবারে সংসার করতে পারবো না। সে তাড়াতাড়ি করে শ্বশুরবাড়ির দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু এমন সময় সে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়, আর তার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগে। তবুও দীপশিখা কোনো মতে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে পৌঁছায়। মা, বৌদি কিন্তু বাজার থেকে আসতে 2 মিনিট লেট করে ফেলেছে। বৌদি সময়ের মর্ম একদম বোঝে না, তাই আজকে বৌদিকে দুপুরবেলা খেতে দেওয়া হবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর দেখ, ও লেট করে এসেছে বলে বকা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য মাথায় কেমন টমেটো সস লাগিয়ে এসেছে, যাতে ওর মাথার নকল রক্ত দেখে আমরা গলে যাই। শাশুড়ি মা এবং ননদ এরকম ভাবে কথা বললে দীপশিখার ভীষণই খারাপ লাগে, কারণ তার যে মাথায় সত্যিকারের চোট লেগেছে সে ব্যাপারে কেউ বিশ্বাসই করতে চায় না। উপরন্তু সবাই মিলে তাকে শুধু শাসন বারণই করতে ব্যস্ত থাকে, তাই কোনো মতে দীপশিখা নিজের মাথায় নিজেই ব্যান্ডেড লাগায় আর আবার বাড়ির কাজ করতে লেগে পড়ে। এমনকি সেদিন সত্যি দুপুর বেলাতে দীপশিখাকে খাবার খেতে দেওয়া হয় না। এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন বিকি অফিস থেকে মনমরা হয়ে বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার বিকি, তোর মনটা এত খারাপ কেন? অফিসে কারোর সঙ্গে ঝগড়া করেছিস নাকি? আর বলো না মা, তুমি তো ভালো করেই জানো যে আমার অফিসের লোকেশনটা এখন শিফট হয়েছে, আর এই বাড়ি থেকে অফিসের দূরত্ব অনেকটাই বেশি। আর প্রত্যেকদিন সকালবেলা তোমার বৌমা আমাকে লেট করে লাঞ্চ বক্স প্যাক করে দেয়, আর সেই জন্যই আজকে আমার অফিসে যেতে অনেকটা দেরি হয়ে গেছে। বসের কাছে খুব বকা খেয়েছি। এভাবে বিকি সব দোষ তার বউয়ের ঘাড়ে চাপিয়ে দেয়। আসলে সেদিন অফিসে যাওয়ার সময় বিকি যে একটা বিরাট জ্যামে ফেসে যায় সেই কথা বিকি কাউকে বলে না, তাই সবাই মিলে এখন দীপশিখাকে বকাবকি করতে থাকে। আমি বলছিলাম কি, তোমার অফিসের দূরত্ব আমার বাপের বাড়ি থেকে অনেকটাই কম, শুধুমাত্র হাঁটা পথে 5 মিনিট, তাই তুমি চাইলে আমি আর তুমি কিছুদিন আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারি। দীপশিখা এই কথা বললে তার শাশুড়ি মা এবং ননদ কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু বিকির এই বুদ্ধিটা বেশ ভালোই লাগে, কারণ প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় তাকে জ্যামে পড়তে হয় আর অফিসে গিয়ে বসের কাছে বকা খেতে হয়। কিন্তু সে যদি এখন তার শ্বশুর বাড়িতে গিয়ে থাকে তাহলে তার অফিস যেতে কোনো সমস্যা হবে না। সেই জন্য বিকি দীপশিখার কথাতে রাজি হয়ে যায়। আর এমন সময় দীপশিখাও মনে মনে খুবই খুশি হয়, কারণ সে আরাম করে বাপের বাড়িতে গিয়ে কিছুদিন থাকতে পারবে। তাই সেদিনই দীপশিখা ব্যাগ গুছিয়ে বিকির সঙ্গে বাপের বাড়িতে গিয়ে ওঠে। আর পরের দিন বিকি যখন অফিসে যাবে তখন, কি ব্যাপার জামাই বাবা জীবন, তুমি এখন কোথায় যাচ্ছ? কেন মা, আমি তো অফিস যাওয়ার জন্য আপনাদের বাড়িতে এসে থাকছি, তাই তো সকালবেলা উঠে অফিসে যাচ্ছি। এরকম বোকা বোকা প্রশ্ন কেন করছেন? এই প্রশ্ন করছি কারণ আজকে তোমার অফিস যাওয়া হবে না। আমি আমার বাড়ির কাজের দিদিদের ছুটি দিয়ে দিয়েছি, আর আমার মেয়ের শরীর খারাপ, তাই আজকে তোমাকে আমাদের জন্য রান্না বান্না করতে হবে। এমন কথা শুনে বিকি ভীষণই রেগে যায়। আর সে যখন তার শাশুড়ি মা এবং বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে এমন সময় চাঁদনি দেবী একটা মোটা চাবুক বের করে, আর শাশুড়ি মাকে এভাবে হিটলারের মতো মোটা চাবুক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিকির হাল একেবারে খারাপ হয়ে যায়।
এই যে দেখেছো চাবুক, তুমি যদি আজকে রান্না না করে অফিসে যাও তাহলে কিন্তু একটা চাবুকের বাড়িও বাইরে পড়বে না। না না, আমি এখনই রান্নাঘরে গিয়ে রান্না বান্না করছি। আমাকে দয়া করে চাবুকের বাড়ি মারবেন না। আমি আগে রান্না বান্না করবো, তারপর বাসন ধোবো, তারপর ঘর পরিষ্কার করবো, আর সবশেষে অফিসে যাবো। এই বলে বিকি একটা লুঙ্গি পরে নেয় আর রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না করতে লেগে পড়ে। আর কিছুক্ষণের মধ্যে বিকির যখন রান্না বান্না হয়ে যায় তখন সে তার শাশুড়িমা এবং বউয়ের পাতে খাবার পরিবেশন করে। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি এবার অফিস যেতে পারো, কিন্তু অফিস থেকে ফেরার সময় তোমার যদি রাস্তায় 5 মিনিটও দেরি হয়েছে তাহলে কিন্তু তোমার পিঠে 50টা চাবুকের বাড়ি পড়বে। বাড়ি ফিরে তুমি আমাদেরকে সন্ধ্যাবেলা চা তৈরি করে খাওয়াবে, আর সময় মতো চা করতে না পারলে রাত্রিবেলা তোমার খাওয়া বন্ধ। শাশুড়ি মায়ের কথা শুনে জামাই বাবা জীবন তাড়াতাড়ি করে অফিসে দৌড়ে পালায়। আর বাড়ি আসার সময় পরি কি মুড়ি করে সময় মতো বাড়ি ফিরে আসে। আর বিকি যখন বাড়িতে এসে চা করতে যায় তখন সে দেখে যে দুধ শেষ হয়ে গেছে। তাই বিকি ভয়ের চোটে আরো বেশি ঘামতে শুরু করে। তাই বিকি কি করবে বুঝে উঠতে না পেরে সবাইকে লিকার চা করে খেতে দেয়। তুমি কি জানো আমি আর আমার মেয়ে লিকার চা খেতে পছন্দ করি না, আর দুধ শেষ হয়ে গেছে তুমি আমাদেরকে সেটা জানাবে না? এই বলে চাঁদনী দেবী তার জামাই বাবা জীবনের পিঠে একটা সপাং করে চাবুকের বাড়ি কষিয়ে দেয়। আর বিকি কাঁদতে কাঁদতে তার মাকে ফোন করে। আর বিকির উপর এরকম অত্যাচার হচ্ছে শুনে বিকির মা এবং বোন কিছুতেই ঠিক থাকতে পারে না। তারা তখনই বৌমার বাড়িতে এসে উপস্থিত হয়। আর এমন সময় চাঁদনী দেবী সবাইকে কথা শোনায়। কেন আপনারা যখন আমার মেয়ের সঙ্গে এরকম হিটলারগিরি করতেন তখন খুব ভালো লাগতো। ভাগ্যিস সেদিন নন্দিনী এসে আমাকে সব কথা বলে গেছে, তা না হলে আমি তো এই ব্যাপারটা কখনো জানতেই পারতাম না। আমার মেয়ে এতদিন পর্যন্ত আপনাদের নামে আমার কাছে মিথ্যা প্রশংসা করে গেছে। চাঁদনী দেবীর কথা শুনে বিকি, তার মা এবং বোন তিনজনেই নিজেদের ভুল বুঝতে পারে। তাই তারা নিজেদের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে। মা, সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি আর আপনাদের মেয়ের উপর কখনো হিটলারগিরি করবো না। এমনকি আমার মা আর বোনকেও হিটলারগিরি করতে বারণ করবো। দয়া করে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। বিকির কথা শুনে তার শাশুড়ি মা তাকে ক্ষমা করে দেয়। আর সেদিন বিকি এবং দীপশিখা নিজেদের বাড়িতে ফিরে এলে সেদিনের পর থেকে দীপশিখার সঙ্গে কেউ কখনো বাজে ব্যবহার করে না, যার ফলে দীপশিখা সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে সংসার করতে থাকে। এত বড় বিরিয়ানির হাড়িটা নিয়ে আমি তো এখন হেঁটে হেঁটে ঘুরতে পারবো না। হে উপরওয়ালা, আমার অটোটা কোথায় চলে গেল? একটু চোখের আড়াল হতে পারিনি, আর এত বড় সর্বনাশ হয়ে গেল। এসব নানান রকমের কথা ভাবতে ভাবতে মধুমিতা খুবই কান্নাকাটি করতে থাকে। কোনো উপায় না পেয়ে সে তার স্বামী রঞ্জনকে ফোন করে। রঞ্জন, তুমি তাড়াতাড়ি তেঁতুলতলার মোড়ে চলে এসো। আমি খুব বিপদে পড়েছি। বেশিক্ষণ রোদ্রে দাঁড়িয়ে থাকলে আমার সব বিরিয়ানিগুলো নষ্ট হয়ে যাবে। তোমার অটোতে তো পাখা লাগিয়ে দিয়েছি। বিরিয়ানির হাড়িটা অটোর মধ্যে রাখো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। শুধু শুধু আমাকে ডাকছো কেন? আমার কি কোনো কাজ কাম নেই? আমার অটোটা নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না রঞ্জন। এত বড় বিরিয়ানির হাড়িটা নিয়ে আমি তো চলতেও পারছি না। মানে অটোটা নেই মানে? তুমি একটু আগেই তো অটো নিয়েই বেরোলে, নিজেই তো চালিয়ে গেলে, এখন বলছো অটো নেই? ওটা তো অটো, কোনো কর্পূর তো না যে হাওয়াতে আসতে না আসতেই উবে যাবে। এত প্রশ্নের উত্তর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে পারবো না। আমার অটোটা চুরি হয়ে গেল সেই চিন্তায় আমার শরীর খারাপ করছে, আর তার উপর এত গরম। আমার বিরিয়ানি নষ্ট হয়ে যাবে সেই চিন্তাতে মাথাটা আরো খারাপ হচ্ছে। আর তুমি আমাকে সাহায্য না করে ফোনের ওপার থেকে শুধু বড় বড় কথা বলেই যাচ্ছ। এখন তো শুধু অটোটা গেছে, কিছুক্ষণের মধ্যে তুমি না আসলে এই গরমে আমিও যাব, আর আমার বানানো এত টাকার বিরিয়ানিও যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ ধৈর্য ধরে দাঁড়াও, পারলে সবাই গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। রঞ্জনের কথা মতো মধুমিতা কোনো রকমে তার বিরিয়ানির হাড়িটা টানতে টানতে একটি গাছের ছায়ায় নিয়ে এসে রাখে এবং সেখানে দাঁড়িয়ে সে রঞ্জনের জন্য অপেক্ষা করতে থাকে। মধুমিতাকে বিরিয়ানি বিক্রি করতে দেখে সেখানে তার চেনাশোনা বেশ কয়েকজন গ্রাহক এসে জমা হয়। এ কি মধুমিতা বৌদি, তোমার অটো কই গেল? এইভাবে তোমাকে দেখতে একদম ভালো লাগে না, আর এইভাবে বিরিয়ানি খেয়েও তো মজা নেই। আজকে অটো নিয়ে আসোনি কেন? আমি অটোটা এনেছিলাম, তোমাদের অফিসের সামনেই দাঁড় করিয়ে রেখেছিলাম। অটোর ভেতরের ফ্যানগুলো কাজ করছে না বলে বিরিয়ানির হাড়িটাকে বাইরে রেখেছিলাম, যাতে নিচে অটোর ভিতরে ঢুকে পাখাগুলো ঠিক করতে পারি। তারপর কি হলো? অটোটা কি হাওয়ায় উড়ে গেল নাকি? অত ভারী হাড়িটা নামিয়ে একটু ওটাকে জায়গা মতো রেখে পেছন ঘুরতেই দেখি অটোটা আর নেই। আমার কানের পাশ থেকে কেউ অটোটা নিয়ে চলে গেল, আর আমি আওয়াজ পেলাম না। এটা আমি বিশ্বাস করতেই পারছি না। এটা তো পুরো দিনে দুপুরে ডাকাতি। এই জায়গাটা অফিস পাড়া, এখানে চারিদিকে শুধু অফিস আর অফিস। এরকম একটা জায়গা থেকে এইভাবে অটোটা চুরি হলে আমাদের বাইক স্কুটি রাখতে তো ভয় লাগবে। এবার
ঠিক বলেছো বিপ্লব, আমার স্কুটিটা প্রত্যেকদিন এখানেই থাকে। আমার তো এখন খুব ভয় করছে। ভয় না পেয়ে আমাদের আগে চোরকে ধরতে হবে। কে বা কেন আমার এত বড় ক্ষতি করলো সেটা আমাকে জানতেই হবে। তোমরা তো আমার দোকানের প্রতিদিনের কাস্টমার, তোমরা পারবে না আমাকে সাহায্য করতে? আমাদের অফিসের বাইরে একটা সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু সেটার ফুটেজ দেখার পারমিশন আমাদের কারোরই নেই। আমাদের বসের কাছে রিকোয়েস্ট করলে হয়তো ফুটেজটা দেখাতে পারে, তবে একটু সময় লাগবে। আমি অপেক্ষা করতে রাজি আছি, তুমি শুধু প্লিজ একটু চেষ্টা করো। এভাবেই বিপ্লব এবং সীমা মধুমিতার সাথে নানা রকম বিষয়ে কথা বলতে থাকে। তারা মধুমিতার কাছ থেকে বিরিয়ানি কিনেও খায়। কিছুক্ষণ পরে মধুমিতার স্বামী রঞ্জন সেখানে চলে এলে সে মধুমিতা এবং তার বিরিয়ানির হাঁড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কয়েক মাস আগের কথা, যখন মধুমিতা শুধুমাত্র বিরিয়ানি বিক্রি করত। তাদের গ্রামের বাজারে তার একটা ছোট্ট ঠেলাগাড়ি ছিল। সেই ঠেলাগাড়ির ওপরেই মধুমিতার বিরিয়ানির দোকান ছিল। মধুমিতা সাত করে তার বিরিয়ানির নাম রেখেছিল মধু বিরিয়ানি। এমন অদ্ভুত নাম শুনে সবাই ভেবেছিল হয়তো মধু দিয়ে বিরিয়ানি তৈরি করা হচ্ছে। তাই তার দোকানে প্রথম দিন থেকেই প্রচুর পরিমাণে ভিড় হতে থাকে। আমি তো ভেবেছিলাম মধু দিয়ে তৈরি কোনো রকমের বিরিয়ানি হবে, তাই জন্যই তো অত দূর থেকে ছুটতে ছুটতে এলাম। এখানে এসে দেখছি সাধারণ চিকেন মটন বিরিয়ানি। আরে বাবা, একবার আমার হাতের বিরিয়ানি টেস্ট করেই দেখুন না। যদি মনে হয় সাধারণ বিরিয়ানির মতোই, তাহলে আমি আপনার থেকে পয়সা নেব না। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার হাতের বিরিয়ানি সাধারণ নয়, অতিরিক্ত মাত্রায় অসাধারণ। একবার খেলে বারবার আসবেন। দাও দেখি তাহলে 1 প্লেট দাও। মধুর বিরিয়ানি না হোক, মধুর হাতের বানানো বিরিয়ানি একবার খেয়েই দেখি। এভাবে একে একে সবাই মধুমিতার বানানো বিরিয়ানি খেতে থাকে। তারা সত্যিই মধুমিতার বানানো বিরিয়ানি খেয়ে অবাক হয়ে যায়। তাদের গ্রামে এত সুন্দর এবং এত রকমের মশলাপাতি দিয়ে বানানো বিরিয়ানি এর আগে কেউ কখনো বানায়নি। এইভাবেই প্রথম দিন থেকেই তার ব্যবসা বেশ ভালো মতোই চলতে শুরু করে। তার স্বামী তার দোকানের সমস্ত হিসাব নিকাশের দায়িত্ব সামলায়, আর মধুমিতা মন প্রাণ দিয়ে বিরিয়ানি বানায় আর বিক্রি করতে থাকে। কিন্তু প্রত্যেক সফল ব্যবসায়ীর যেমন কোনো না কোনো প্রতিদ্বন্দ্বী থাকে, তেমন মধুমিতারও ছিল। প্রত্যেক মুহূর্তে তারা মধুমিতাকে বিরক্ত করত। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই না না, আই হেট ইউ। ব্যবসা পাতি লাটে তুলে দিচ্ছ তো, তোমাকে আবার আমি লাভ ইউ বলবো? ভালোই তো চালাকি করে নিজের দোকানের নামটা রেখেছো। এই চালাকি করে আর কতদিন চলবে? ধীরে ধীরে তো লোকজন আসা বন্ধ হয়ে যাবে। যখন লোকজন আসা বন্ধ হয়ে যাবে তখন ভিক্ষা করে খাবো। কিন্তু আমার ব্যবসা কমে যাচ্ছে বলে আমি অন্য কোনো ব্যবসায়ীকে দিনরাত বিরক্ত করব না। যত বড় মুখ নয় তত বড় কথা। বিরিয়ানির হাড়ি শুদ্ধ তোমাকে এমন জায়গায় পার্সেল করে দেবো না, সারা পৃথিবীর লোক চাইলেও খুঁজে বের করতে পারবে না। 1 মাস তো হলো, অনেক সহ্য করেছি। আর না, এবার সব মালপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে পালাও। কেন যাবো শুনি? এই বাজারটা কি তোমার বাবার? আমি যা করি আইনি ভাবেই করি। আমাকে আইনি ভাবে তুলতে পারলে তুলে দাও, কিন্তু অযথা প্রত্যেকদিন ভয় দেখিয়ে তুমি আমার চুলও পাকাতে পারবে না। এই জন্যই আগেকার দিনে মেয়ে বউদের বাড়ি থেকে বের হতে দিত না, পড়াশোনাও শিখতে দিত না। কারণ ওরা ভালো করেই জানতো পড়াশোনা শিখে মেয়েরা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে ফেলে। তাও যদি দেখতাম পড়াশোনা শিখে একটা ভালো অফিসে চাকরি করছো, সেই তো বাজারে এসে বিরিয়ানি বিক্রি করতে হচ্ছে। তারপরেও এত রোয়াব আছে কি করে শুনি? এভাবেই প্রীতম মধুমিতাকে নানান রকম ভাবে অপমান করতে থাকে। মধুমিতা তার কোনো কথাতেই পাত্তা দেয় না। মধুমিতার দোকানে আসা গ্রাহকরা এই সমস্ত ঘটনা দেখে প্রচন্ড রেগে যায় এবং তারা সবাই মিলে প্রীতমকে ধমক দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। মধুমিতার জন্য এতজন লোকের কাছে অপমানিত হয়ে প্রীতমের মাথায় রাগ চেপে ধরে। সে কিভাবে মধুমিতার থেকে প্রতিশোধ নেবে বুঝে উঠতে পারে না। কিছুদিনের মধ্যেই প্রীতম মধুমিতার নামে মিথ্যা বদনাম দিয়ে তাকে ব্যবসায়ী সমিতির সবার কাছে খুবই বাজেভাবে অপমানিত করে। কেউ মধুমিতার কথা সত্যতা যাচাই না করেই তাকে বাজার থেকে বিতাড়িত করে। তুমি কি মনে করেছো এটা লাভার্স পার্ক? বাজারের মধ্যে প্রত্যেকদিন ছেলে মেয়ে জুটি বেঁধে এসে ভিড় করে দাঁড়িয়ে থাকবে? আমাদের বাজারে ছোট বড় অনেকেই আসে। এসব অসভ্যতা এখানে চলবে না। তুমি কাল থেকে আর এখানে বিরিয়ানি নিয়ে বসবে না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে বেরোয়, তারা আমার দোকানে সস্তায় ভালো বিরিয়ানি খেতে আসে। এতে দোষের কি আছে? কেউ তো কোনো খারাপ কাজ করে না। কেউ মধুমিতার কোনো কথাই শোনে না। মধুমিতাকে বাজার থেকে তার বিরিয়ানির দোকান তুলে নিতে হয়। এবার কি হবে মধুমিতা? তোমার কাছে সাহায্য করবো বলে আমি তো আমার চাকরিটাও ছেড়ে দিলাম, আর এখন হঠাৎ করে তো আমি চাকরিও পাবো না। ততদিন কি আমরা না খেয়ে কাটাবো? সেদিন আমি টিভিতে একটা গল্প দেখেছিলাম। গল্পটার নাম ছিল অটো ফুচকাওয়ালি। আমার কাছেও যদি একটা অটো থাকতো তাহলে আমিও অটো বিরিয়ানিওয়ালি হতে পারতাম। আর অটোই করে বিরিয়ানি বিক্রি করলে আমাকে এক জায়গায় আবদ্ধ থাকতে হতো না। আমি গ্রামে শহরে নানান জায়গায় বিরিয়ানি বিক্রি করতে পারতাম।
এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। শহরে তো এরকম অনেক ফুড ট্রাক ঘুরে বেড়াই, তাহলে একটা বিরিয়ানি বোঝাই অটো ঘুরতেই তো পারে। আমি কালী মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তোমাকে অটো কিনে দেবো, তখন দেখবে তোমাকেও একদিন টিভিতে দেখাবে অটো বিরিয়ানিওয়ালির নাম দিয়ে। এভাবেই নানান রকমের আলোচনা করতে থাকে তারা। পরের দিন সকালবেলা রঞ্জন একটা পুরানো অটো কিনে নিয়ে আসে। সেদিন থেকেই মধুমিতা অটোতে করে বিরিয়ানি বিক্রি করা শুরু করে। প্রথম কয়েকদিন তাদের অটোতে একজন ড্রাইভার থাকতো, তবে মধুমিতা অটো চালানো শিখে যাওয়ার পরে সেই ড্রাইভারের আর দরকার পড়ে না। এখন মধুমিতা একা অটো চালিয়েই গ্রামে শহরের বিভিন্ন প্রান্তে বিরিয়ানি বিক্রি করে। রঞ্জন তাদের অটোর ভেতরে পাখাও লাগিয়ে দিয়েছে, যাতে বিরিয়ানিগুলো গরমে নষ্ট না হয়ে যায়। এইভাবে বেশ ভালোই দিন কাটছিল, কিন্তু হঠাৎই একদিন অফিস পাড়াতে এসে মধুমিতার অটোটা চুরি হয়ে যায়। সে অনেক কান্নাকাটি করেও কোনো সুরাহা করতে পারে না। ওই অফিস পাড়াতেই তার বেশ কয়েকজন চেনা জানা গ্রাহক ছিল। মধুমিতা তাদের কাছ থেকে সাহায্য চায়। আজকাল মধুমিতা তার বাড়ির সামনে একটা স্টল বানিয়ে সেখানেই বিরিয়ানি বিক্রি করা শুরু করে। এমনই একদিন, এই প্রীতম, দাঁড়াও, এই অটোটা তুমি কোথায় পেলে? এটা তো আমার অটো। বলো, তোমাকে এই অটোটা কে বিক্রি করেছে, নাকি তুমি নিজে এটা চুরি করেছো? কি সব ভুলভাল কথাবার্তা বলছো? আমি কেন তোমার অটো চুরি করতে যাব? আমার কাছে অত সময় নেই, বুঝলে? আর এটা তোমারই অটো, সেটাই বা তোমাকে কে বললো? এই পৃথিবীতে যতগুলো অটো আছে সবই কি তোমার নাকি? যতগুলো অটো আছে সব আমার না হলেও এই অটোটা আমারই। তুমি যতই এটা রং এবং সাজগোজ পরিবর্তন করো না কেন, এটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা দেখে আমি বুঝতে পেরে গেছি যে এটা আমারই। কেস করেছে? আমি তো ভালোভাবে এটাকে রঙও করলাম, পুরোনো সমস্ত ডেকোরেশন চেঞ্জ করে নিজের মতো করে সাজালাম, তারপরে ওই মেয়েটা চিনে নিল কিভাবে? এই, তুমি কি যাতে বলছো? কি চিহ্ন আছে এখানে? কি প্রমাণ আছে যে এটা তোমার অটো? প্রীতমের কথা শুনে মধুমিতা তার অটোর সামনে যায়। সেখানে গিয়ে অটোর প্রথম চাকার সামনে থেকে একটা ছোট্ট মধুর শিশি বের করে। প্রীতম এই দেখে অবাক হয়ে যায়। সে ভেবেই পায় না এই জিনিসটা কিভাবে তার চোখ এড়িয়ে গেল। তোমার অটোটাকে সামনে থেকে আসতে দেখেই সবার প্রথমে আমার এই মধু শিশিটার দিকে চোখ পড়ে। যেহেতু আমার দোকানের নাম মধু বিরিয়ানি, আর তাই জন্যই আমি এটাকে একটা সৌভাগ্যের প্রতীক হিসাবে আমার অটোর প্রথম চাকার ভেতরের দিকে লাগিয়ে রেখেছিলাম। তুমি না দেখতে পেলে কি হবে? আমি ঠিক দূর থেকেও দেখতে পেয়ে গেছি। প্রীতম তবুও মধুমিতার কথা অস্বীকার করতেই থাকে এবং অটোটা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিপ্লব আর সীমা দুজনেই তাদের অফিসের বসের সঙ্গে কথা বলে তাদের অফিসের সামনে সিসিটিভি ফুটেজটা চেক করে এবং সেটা এনে মধুমিতাকে দেখায়। সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় যে মধুমিতার চোখের আড়াল হতেই একটি বড় লরি এসে তার পেছন দিকে দরজাটা খুলে মধুমিতার অটোটা ভেতরে ঢুকিয়ে নেয় এবং সেই লরিতে অন্য কেউ না বরং প্রীতমই বসেছিল। সমস্ত তথ্য নিয়ে মধুমিতা পুলিশের কাছে যায়। পুলিশ প্রীতমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তুমি তো আমাকে বাজার থেকে তুলে দিলে, ব্যবসায়ী সমিতির সবার সামনে আমাকে অপমান করলে, তারপরেও তুমি এরকম কেন করলে প্রীতম? যেদিন থেকে তুমি বিরিয়ানি বানানো শুরু করেছো সেই দিন থেকে আমার বিরিয়ানির দোকানে তো আর কেউ আসেই না। ভাবলাম তোমাকে অপমান করে বাজার থেকে তাড়িয়ে দিলে তোমার দোকানটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু তুমি তো থেমে থাকার পাত্রী নাও। তুমি অটো নিয়ে বিরিয়ানি বিক্রি করতে বেরিয়ে পড়লে, ব্যাস তারপর থেকে আমার দোকানের লোক আসা আরোই বন্ধ হয়ে গেল। কারোর বাড়ির দরজার সামনে দিয়ে যদি বিরিয়ানিওয়ালা ঘরে, তাহলে তো তারা ঘুরে ঘুরে বিরিয়ানি কিনবে কেন বলো? আর আজকাল মানুষ যে অলস, তারা তো সেই বিরিয়ানিই খাবে। কিন্তু তুমি জানলে কি করে আমি কখন কোথায় বিরিয়ানি বিক্রি করি? সেদিন যদি আমার অটোর পাখাটা খারাপ না হতো তাহলে তুমি তো চুরি করতে পারতে না, তাই না? যেই ড্রাইভার তোমার হয়ে প্রথম 1 মাস অটো চালিয়েছে তাকে টাকা খাইয়ে আমি সমস্ত কিছু জেনে নিয়েছিলাম যে তুমি কখন কোথায় যাও। আর সেদিন পাখা খারাপ হতোই কারণ আমি বাইরে থেকে তোমার অটোতে লাগানো ইলেকট্রিকের তারটা কেটেই দিয়েছিলাম, সেই জন্যই। এত কিছু জেনে মধুমিতা, রঞ্জন এবং বাকি পুলিশ ইন্সপেক্টরও অবাক হয়ে যায়। এত কিছু করেও প্রীতমের মধ্যে কোনো অনুশোচনা না দেখে তাদের আরো বেশি করে অবাক লাগে। পুলিশ ইন্সপেক্টর প্রীতমকে জেলের কামরায় বন্দি করে। তারপর থেকে মধুমিতা সারাদিন অটোয় করে বিরিয়ানি বিক্রি করে আর রঞ্জন বাজারে তাদের বিরিয়ানি স্টলটা সামলায়। এর ফলে তাদের ইনকাম আগের চেয়ে দ্বিগুণ হয়ে যায়।